বাংলাদেশের ব্যাংকিং খাতে সম্প্রতি সবচেয়ে বড় খবর নিঃসন্দেহে 5টি সংকটাপন্ন ইসলামী ব্যাংক একত্রিত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠনের ঘটনা। কিন্তু এই বিষয়ে মানুষের মনে ঘুরপাক খাচ্ছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই নতুন ব্যাংকটা আসলে কিভাবে তৈরি হলো, এর মালিকানা কার হাতে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের কষ্টার্জিত টাকা আমরা ঠিক কবে এবং কিভাবে ফেরত পাব? এই সব প্রশ্নের উত্তর দিতেই বাংলাদেশ ব্যাংক একটি সুস্পষ্ট কাঠামো তৈরি করেছে, যার নাম ব্যাংক রেজলিউশন স্কিম 2025। এই স্কিমই মূলত নতুন ব্যাংকের কাঠামো, মালিকানা এবং আমানত ব্যবস্থাপনার পুরো নকশা। সম্মিলিত ইসলামী ব্যাংক কিভাবে তৈরি হলো? এই নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে প্রায় 40,000 কোটি টাকা। এই বিশাল অঙ্কই ইঙ্গিত দেয় যে এটি দেশের অন্যতম বড় আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হতে যাচ্ছে। এর মধ্যে পেইড আপ ক্যাপিটাল ধরা হয়েছে প্রায় 35,000 কোটি টাকা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই টাকার উৎস। প্রায় 20,000 কোটি টাকা সরাসরি দিয়েছে বাংলাদেশ সরকার। বাকি প্রায় 15,000 কোটি টাকা এসেছে বড় প্রাতিষ্ঠানিক আমানত শেয়ারে রূপান্তরের মাধ্যমে। অর্থাৎ স্পষ্টভাবে বলা যায়, ব্যাংকটি বর্তমানে সরকারি নিয়ন্ত্রণাধীন। মালিকানা কাঠামো, কারা শেয়ার হোল্ডার? এই কাঠামোর ফলে 3 ধরনের শেয়ার হোল্ডার তৈরি হয়েছে। ক্লাস এ, বাংলাদেশ সরকার; ক্লাস বি, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান; ক্লাস সি, বড় প্রাতিষ্ঠানিক ডিপোজিটাররা। তবে এখানে একটি বড় স্বস্তির বিষয় হল, সাধারণ আমানতকারীদের টাকা শেয়ারে কনভার্ট করা হয়নি। স্কুল, হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান, প্রভিডেন্ট ও গ্র্যাচুইটি ফান্ড, এমনকি দূতাবাসের মিশনের অর্থও নিরাপদ রাখা হয়েছে। এগুলো এই রূপান্তরের বাইরে রাখা হয়েছে। আমানতকারীদের সবচেয়ে বড় উদ্বেগ, টাকা ফেরত পাওয়া যাবে কবে? বাংলাদেশ ব্যাংক আমানতকারীদের মূলত 2টি ভাগে ভাগ করেছে। 1, সাধারণ বা নন ইনস্টিটিউশনাল ডিপোজিটর, সাধারণ মানুষ, স্কুল, হাসপাতাল ইত্যাদি। তাদের জন্য পরিকল্পনা, প্রথম 2 লাখ টাকা সাথে সাথেই তোলা যাবে। এরপর প্রতি 3 মাসে 10 লাখ টাকা করে তোলার সুযোগ। এই নিয়ম সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টে প্রযোজ্য। এতে বোঝা যায়, সাধারণ গ্রাহকদের ধীরে ধীরে হলেও টাকা ফেরত দেওয়ার একটি নির্দিষ্ট সময়সূচি আছে। ইনস্টিটিউশনাল ডিপোজিটর, ব্যাংক ও বড় আর্থিক প্রতিষ্ঠান, প্রথম 2 লাখ টাকা ডিপোজিট ইন্স্যুরেন্সের আওতায় সাথে সাথেই। এরপর প্রতি 3 মাসে 1 লাখ টাকা করে, সর্বোচ্চ 10 লাখ পর্যন্ত। 10 লাখের বেশি অংশ পাওয়া যাবে 2 বছর পর। ফিক্সড ডিপোজিট নিয়ে কি হবে? এখানেই অনেকের সবচেয়ে বেশি দুশ্চিন্তা। যেসব এফডিআর এর মেয়াদ শেষ হয়নি, সেগুলো আগে ভাগে ভাঙা যাবে না। মেয়াদ শেষে আগের শিডিউল অনুযায়ী টাকা তোলা যাবে। কিছু ক্ষেত্রে ছোট মেয়াদের এফডিআর অটো রিনিউ হতে পারে। দীর্ঘমেয়াদের এফডিআর সময় বাড়তে পারে। জরুরি পরিস্থিতিতে বিশেষ ছাড়। ভালো দিক হল, কঠিন নিয়মের মাঝেও মানবিক ব্যতিক্রম রাখা হয়েছে। ক্যান্সার, ডায়ালিসিস সহ জরুরি চিকিৎসায় টাকা তোলা যাবে। এফডিআর এর বিপরীতে 20% পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ থাকবে। এছাড়া ব্যাংকের অবস্থা উন্নত হলে বাংলাদেশ ব্যাংক নিয়ম আরও শিথিল করতে পারে। দৈনন্দিন ব্যাংকিং কি বন্ধ হবে? এখানে বড় স্বস্তির খবর। পুরনো চেকবুক, পাসবুক, ডিপোজিট স্লিপ আপাতত চলবে। লেনদেন স্বাভাবিক থাকবে। ধীরে ধীরে নতুন ব্যাংকিং ইনস্ট্রুমেন্ট চালু হবে। ম্যানেজমেন্টেও স্বচ্ছতা রাখা হয়েছে। আগের কর্মীরা থাকছেন, যদি অভিযোগ না থাকে। 7 সদস্যের বোর্ড 1 বছরের জন্য। বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত প্রফেশনাল সিইও নিয়োগ। তাহলে আমানতকারীদের কি আতঙ্কিত হওয়া উচিত? সবকিছু মিলিয়ে বলা যায়, পরিস্থিতি জটিল হলেও নিয়ন্ত্রণের বাইরে নয়। ব্যাংকিং কার্যক্রম চলমান আছে। তবে এটাও সত্য, টাকা একবারে পাওয়া যাচ্ছে না। টাকা ফেরতের জন্য স্পষ্ট কাঠামো আছে। ধাপে ধাপে দীর্ঘ সময় লাগতে পারে। অনেকের জন্য এটি আর্থিক চাপ তৈরি করবে। বড় শিক্ষা কি? সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন আপাতত ব্যাংকিং খাতের ধস ঠেকানোর একটি জরুরি পদক্ষেপ। এতে আমানতকারীদের সম্পূর্ণ ক্ষতির হাত থেকে রক্ষা করা হয়েছে। এটা ইতিবাচক। কিন্তু একই সঙ্গে এটি আমাদের সামনে বড় একটি বাস্তবতা তুলে ধরেছে। শুধু সুদের হার বা ব্র্যান্ড দেখে ব্যাংক বেছে নেওয়া যথেষ্ট নয়। ব্যাংকের আর্থিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা জরুরি। কারণ শেষ পর্যন্ত সংকট এলে সবচেয়ে বেশি ভোগে সাধারণ আমানতকারীরাই। অজানা গল্প, লুকানো সত্য। ইনসাইট ইঞ্জিন বিডি, সাথে থাকুন।
সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।